ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। জানাবো পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কান্না থামছে না কৃষকের। জানাবো দেশের জন্য তারেক রহমানকে কেন প্রয়োজন, এবং সর্বশেষ জানাবো শহীদ হাদির মরদেহ রাখা হবে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগরে। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন। ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ফেসবুকে এক পোস্টে তথ্য জানান। জাইমা রহমান ফেসবুকে লিখেছেন, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফর্ম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছে তারেক রহমান। পেঁয়াজের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কান্না থামছে না কৃষকের। কুমিল্লায় কুমারখালীতে এক কৃষকের 10% জমির পেঁয়াজের চারা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রাতের কোনো এক সময়ে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এই ঘটনা ঘটে। সকালে পশ্চিমপাড়া মাঠের সরজমিনে দেখা যায়, মাঠে কলা, বেগুন, শাকসবজি, পেঁয়াজ, রসুন সহ হরেক রকম চাষাবাদ করেছেন কৃষকরা। সেখানে কৃষক বাদশার পেঁয়াজের বীজতলা রয়েছে। বীজতলায় জন্মানো রোপণযোগ্য প্রায় 90% চারা কেটে ফেলা হয়েছে। সেখানে আহাজারি করছেন কৃষক বাদশা। পেঁয়াজের চাষি বাদশা হোসেন বিলাপ করতে বলেন, 10% জমিতে 3 কেজি পেঁয়াজের বীজ বপন করেছিলাম। বীজ থেকে যে চারা জন্মেছে তা সপ্তাহখানেকের মধ্যে 3 বিঘা জমিতে রোপণ করা হবে। সেজন্য জমি ও প্রস্তুতির কাজ চলছে। হঠাৎ সকালে আজ দেখি আমার সব শেষ। 90% চারা রাতের আধারে কে বা কারা শত্রুতা করে কেটে ফেলেছে। এবার পেঁয়াজ লাগাবেন কিভাবে? সারা বছর বউ সোয়াল পাল দিয়ে। তিনি আরও বলেন, বীজ, জমি চাষ, পরিচর্যা বাবদ 45 থেকে 50 হাজার টাকা ক্ষতি হয়েছে। গত বছর 10% জমির চারা দিয়ে অন্তত 3 বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। তাতে প্রায় 300 মণ পেঁয়াজ উৎপাদন হয়েছিল, যা কয়েক লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বিচারের আশায় তিনি থানায় মামলা করবেন বলে জানান। দেশের জন্য তারেক রহমানকে কেন প্রয়োজন? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 17 বছর পর 25 ডিসেম্বর দেশে ফিরছেন। গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে তার দেশে ফেরার কথা শোনা যাচ্ছিল। বিএনপির নেতাকর্মী তো বটেই, দেশের মানুষও তার ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বিএনপি নেতৃবৃন্দ তাদের আশ্বাস দিচ্ছিল শীঘ্রই তিনি দেশে ফিরবেন, তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখ বলছিলেন না। তবে তার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যেমন নানা ধরনের প্রেডিকশন বা অনুমান ছিল, তেমনি তিনি ফিরবেন কিনা এই প্রশ্ন ছিল। সর্বশেষ তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটজনক অবস্থা নিয়ে গত 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হলে তার দেশে ফেরার বিষয়টি বহুলভাবে আলোচিত হয়। সকলেরই ধারণা ছিল তিনি হয়তো কয়েক দিনের মধ্যে মাকে দেখতে দেশে ফিরবেন। এ নিয়ে আলোচনা হচ্ছিল, আবার তার ফিরতে দেরি দেখে সমালোচনা হচ্ছিল। এমন আলোচনা সমালোচনার মধ্যে তিনি তার ভেরিফাইড ফেসবুকে তার দেশে ফেরা নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, দেশে ফেরার বিষয়টি আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। তার এই কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে ছিল। কেন ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরতে পারছেন না, এই প্রশ্ন জনমনে ওঠে। তার এই পোস্টের সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের ফিরতে সরকারের পক্ষ থেকে আইনগতভাবে কোনো ধরনের বাধা নেই। দেশে ফেরার জন্য তার নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতা করা হবে। সরকারের আশ্বাস ও অবস্থান পরিষ্কার করার পর তারেক রহমান দেশে ফেরার পথ প্রশস্ত হয়ে যায়। তারপরও তার দেশে ফেরার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছিল, হওয়ারই কথা। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার পাসপোর্ট বাতিল করে একের পর এক মামলা দেয়, ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করে। এর সাথে তার প্রতি ভারতের শত্রুভাবাপন্ন মনোভাবও বহাল থাকে। আওয়ামী লীগ ও ভারত কিছুতেই চায় না তিনি দেশে ফিরে রাজনীতি করুন। এছাড়া 17 বছর ধরে রাজনৈতিক আশ্রয় নিয়ে ইংল্যান্ডে বসবাসের নিয়মকানুনের সুরাহা করা সহ মাকে ইংল্যান্ড নিতে হলে সেখানে চিকিৎসার ব্যবস্থা প্রস্তুত করতে সময় লাগা স্বাভাবিক। তারেক রহমানের দেশে ফেরার বিলম্বের এই কারণগুলো একজন সচেতন মানুষের অজানা থাকার কথা নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আর 10টা মানুষের মতো নন যে মন চাইলে যখন তখন প্লেনে চড়ে বসতে পারেন। এটা এখন বাস্তব। তারেক রহমান শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, দলের ঊর্ধ্বে উঠে তিনি জাতীয় নেতার পরিণত হয়েছেন। ক্যারিসম্যাটিক নেতৃত্ব দিয়ে তিনি জনগণের মন জয় করেছেন। দেশের বাইরে থেকে শুধুমাত্র ভার্চুয়ালি যুক্ত থেকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে দীর্ঘ 17 বছর ধরে পরোক্ষ প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেওয়া এবং দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার মতো বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এটা কোনোভাবেই ভাবা যায় না 7 সমুদ্রের 13 নদীর ওপার থেকে কোনো নেতার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তার নির্দেশনা মতো নির্দেশনায় নির্দ্বিধায় কাজ করবে। যে নেতা দেশে ফেরার অনিশ্চিত, কখনো ফিরতে পারবেন কিনা তার আদেশ নির্দেশে দল চলবে, দল ভেঙে টুকরো টুকরো হবে না, এমন আশা দুরাশায় ছিল।
অথচ হাসিনা তার ১.৫ শতকের বেশি শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর যে স্টিম রোলার চালিয়েছে, প্রতি মুহূর্তে তাদেরকে মৃত্যু তাড়া করে ফিরেছে। সেই নেতাকর্মীদের একজনও দল ছেড়ে যায়নি কিংবা হাসিনার সাথে তাল মিলিয়ে চলেনি, আওয়ামী লীগ যোগ দেয়নি। কেন দেয়নি? কারণ তারেক রহমান। তিনি দলের এবং দেশের মানুষের মধ্যে এই বিশ্বাস জন্মাতে পেরেছেন তার দ্বারাই দেশ ও জনগণের কল্যাণ হবে, তার বিকল্প নেই। তিনি নিজেকে বিকল্পহীন করে তুলতে পেরেছেন। তিনি একজন অতি সাধারণ মানুষের কথা অত্যন্ত আগ্রহ ও মনোযোগ দিয়ে শোনেন। আমরা যদি তার পুরো রাজনৈতিক জীবনের দিকে তাকাই, তাহলে দেখব তিনি সবসময় সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তাদের প্রতি তার বেশি আগ্রহ। একজন প্রত্যন্ত গ্রামের মানুষ, একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন গার্মেন্টস শ্রমিক, একজন স্কুল শিক্ষক, একজন শিক্ষার্থী, একজন ধর্মপ্রাণ মুসলমান, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কি বলতে চায়, তার কি সমস্যা, তা মনোযোগ দিয়ে শোনেন। দেশের একজন নাগরিকও যাতে বলতে না পারে কেউ আমাদের খোঁজ নেয় না। নির্বাচন এলেই কেবল নেতারা ভোটের জন্য ছুটে আসেন। প্রথাগত এই রাজনীতির বাইরে গিয়ে তারেক রহমান রাজনীতি করে চলেছেন। সুদূরে থেকেও তিনি সাধারণ মানুষের কাছাকাছি রয়েছেন। তার দলের কথাই যদি ধরি, একজন সাংবাদিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে জেনেছি ইউনিয়ন পর্যায়ে একজন নেতার সাথেও তিনি ফোনে সরাসরি কথা বলেন। তারেক রহমানের নেতৃত্বের গুণাবলীটা এখানেই। এ কারণে সুদীর্ঘ কাল ধরে হাসিনার প্রবল আক্রমণের মুখে একজন নেতাকর্মীও তাকে এবং দল ছেড়ে যায়নি। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, তিনি গ্রামেগঞ্জে হেঁটে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছাকাছি থেকেছেন। হাঁটতে হাঁটতে শীর্ণ জীর্ণ কৃষকের কুটিরে গিয়ে বিশ্রাম নিয়েছেন। সেই পিতার সন্তান তিনি সেই মায়ের সন্তান যিনি দেশের জন্য জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন। মৃত্যুর মুখেও আপোষ করেননি। মাটি ও মানুষ ঘেঁষায় একটি পরিবার যা শুধু দেশ ও দেশের মানুষের জন্য উৎসর্গকৃত। সেই পরিবারের সন্তান তো এমনই হওয়ার কথা। শহীদ জিয়ার রক্ত তার ধমনীতে বহমান। সেই রক্ত কথা বলবে, এটাই স্বাভাবিক। এই রক্তে জনগণ ও দেশের সাথে বেইমানের ইতিহাস নেই। তাদের জন্মই হয়েছে দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার জন্য। মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের বিপদ আপদ, সম্পদ, এমনকি মৃত্যু দিয়ে পরীক্ষা করেন। তিনি দেখতে চান এই পরীক্ষার মধ্যে থেকে বান্দা তাকে স্মরণ করে কিনা। বান্দা পাশ করে গেলে আল্লাহ খুশি হয়, তাকে সম্মান দান করেন। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে আল্লাহ মৃত্যু দিয়ে মৃত্যুর মুখে ফেলে পরীক্ষার মধ্যে রেখেছেন। তাদের নেতৃত্বাধীন দল বিএনপিকে ক্ষমতা এনেছেন, আবার ক্ষমতাচ্যুত করেছেন। সাফল্য দিয়েছেন, ব্যর্থতা দিয়েছেন, এর মধ্যেই তারা রয়েছেন। তারেক রহমান এখন যে পরীক্ষার মধ্যে রয়েছেন তাতে বোঝা যায় মহান আল্লাহর রহমত তার উপর রয়েছে। তিনি উত্তীর্ণ হবেন। পরীক্ষায় পাশের জন্য যে ত্যাগ ও সংগ্রাম করতে হয় তিনি তা করে যাচ্ছেন এবং দেশের মানুষ তা দেখছে। 1/11 বিএনপিকে যে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তা এই ভারতের কারসাজিতেই হয়েছিল। 2008 সালের নির্বাচনে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তা ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত ষড়যন্ত্রের অংশ ছিল। 2013 সালে মার্চে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এলে তার সাথে বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করেননি। কেন করেননি? বোধ করি এ প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তিনি ভারতের কাছে মাথা নোয়ায়নি। এজন্য ভারত বেগম খালেদা জিয়া ও বিএনপির উপর ভীষণ রেগে আছেন। সে আশা করে ক্ষমতায় যেতে ও থাকতে বিএনপি যাতে ভারতকে হাসিনার মতো কুর্নিশ করে চলে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জিয়া পরিবার ও বিএনপি চরিত্রে তো কোনো আপোষহীনতা নেই। তারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে চলেন, সেই পরিবারের সন্তান এবং দলের নেতা। ফলে ভারত তাকে পছন্দ করে না, এটাই স্বাভাবিক। তাতে কি বাংলাদেশের মানুষের কিছু যায় আসে? তারা তো তাদেরকেই চায় যারা হাতে দেশ ও জনগণ নিরাপদ, যারা চায় ভারতের আগ্রাসন বিরোধী জিয়া পরিবার ও তার উত্তরসূরি তারেক রহমানকে। দেশের নেতৃত্ব তারা এর বাইরে দেবে না। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশ নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করার ক্ষেত্রে তারেক রহমান ছাড়া সক্ষম কোনো রাজনৈতিক নেতা এই মুহূর্তে নেই। হাসিনার ভেঙে দেওয়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠন, অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি থেকে উত্তরণ এবং গণতন্ত্রকে সুসংহত করার মতো দক্ষ, প্রাজ্ঞ, দূরদর্শী ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা নেই বললেই চলে। তারেক রহমান সেই নেতা যিনি যুগের পর যুগ নিজেকে দক্ষ, প্রাজ্ঞ, বিজ্ঞ, দূরদর্শী নেতায় পরিণত করে জনগণের আস্থা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের আত্মপরিচয় এবং বৈশিষ্ট্য ধারণ করে যিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদ, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, তার ধারক বাহক। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশকে তিনি বিশ্বে প্রতিষ্ঠিত করতে চান। দেশের ধর্ম, বর্ণ, ডান বাম নির্বিশেষে সকল মত পথের মানুষকে নিয়ে একটি রেইনবো নেশনে পরিণত করতে চান। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে একজন দক্ষ ক্যাপ্টেন প্রয়োজন। দেশ ও ক্যাপ্টেনের অভাব বোধ করেছে, যিনি দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন। তারেক রহমান সেই লক্ষ্য ক্যাপ্টেন, যার বিকল্প নেই এবং যিনি দেশের হাল ধরলে দেশের লক্ষ্য খুঁজে পাবে। দলের প্রয়োজনে নয়, দেশের প্রয়োজনে তাকে ভীষণ প্রয়োজন। শহীদ হাদির মরদেহ রাখা হবে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। আজ রাতে তা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরই মধ্যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সন্ধ্যায় বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরকে কেন্দ্র করে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।